নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল প্রশ্নগুলি আছে তার মধ্য থেকে প্রথম মডেল প্রশ্ন বনমালী চত্বর হাই স্কুলের প্রশ্নপত্রটির সকল প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। এইভাবে পরবর্তী বিদ্যালয়ে সমস্ত উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর ভিডিও দেখে উপকৃত হলে একটি লাইক ও কমেন্ট করো ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, পৃথিবীর কক্ষপথটি হলো অপশন বি উপবৃত্তাকার। একের দুই, অধিবর্ষ এই সালগুলির মধ্যে হবে ডি 2024। একের তিন, লন্ডন ও ভারতবর্ষের মধ্যে সময়ের পার্থক্য এটা হবে অপশন ডি 5 ঘন্টা 30 মিনিট। একের চার, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটির মান হলো অপশন এ 82 ডিগ্রি 30 মিনিট। একের পাঁচ, বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো এটা অপশন এ ব্যারোমিটার। একের ছয়, 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ হলো অপশন সি 1013.25 মিলিবার। একের সাত, ভারতের একটি স্তূপ পর্বত হলো এটা হবে অপশন সি সাতপুরা। একের আট, পৃথিবীর ছাদ বলা হয় এটা অপশন সি পামির মালভূমিকে। একের নয়, একটি আন্তর্জাতিক নদী হলো অপশন ডি ব্রহ্মপুত্র। একের দশ, শাখা নদী প্রধানত তৈরি হয় এটা অপশন সি নিম্ন গতিতে। একের এগারো, পৃথিবীর স্বাদু জলের পরিমাণ হলো মোট জলের অপশন ডি 3%। একের বারো, ব্ল্যাকফুট ব্যাধি যে ধাতুর প্রভাবে ঘটে তা হলো অপশন ডি আর্সেনিক। একের তেরো, ভোপালে ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটে অপশন বি 1984 সালে। 14, অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে এখানে হবে অপশন বি মৃত্তিকা দূষণ। একের 15, ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এটা হবে অপশন সি মাউন্ট এলব্রুস। একের 16, লন্ডন অববাহিকার প্রধান বন্দরটির নাম হলো অপশন সি হিথ্রো। এরপর দেখো, দুইয়ের এ বলেছে শূন্যস্থান পূরণ করো। একে বলেছে 21 মার্চ তারিখটিকে বলা হয় ড্যাশ। উত্তর হবে মহাবিষুব বা বসন্তকালীন বিষুব। দুই বলেছে 1 ঘন্টায় পৃথিবী ঘোরে ড্যাশ ডিগ্রি। উত্তর হবে 15 ডিগ্রি। তিন বলেছে হোয়াংহো সমভূমি ড্যাশ সমভূমির উদাহরণ। এটা উত্তর হবে লোয়েস সমভূমি উদাহরণ। চার, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ বেশি হওয়ার একটি কারণ হলো ড্যাশ। উত্তরটি হবে ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় চাপ। এবার দুইয়ের বি বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো, একের বলেছে গ্রিনিচ, এটা হবে অপশন সি মূল মধ্যরেখা। দুই, দাক্ষিণাত্যের মালভূমি, এটা হবে অপশন ডি লাভা। তিন, নদীর নিম্ন প্রবাহ, এটা হবে অপশন এ বদ্বীপ। চার, সাইক্লোন, এটা হবে অপশন বি একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়। এবার দুইয়ের সি বলেছে এক কথায় উত্তর দাও। একে বলেছে নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়। এর উত্তরটা হবে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে। দুইয়ের বলেছে লন্ডন অববাহিকার আকৃতি কি রূপ। এটা হবে উত্তর মাটির সরার মতো। তিন বলেছে পারদ দূষণে কি রোগ হয়। এটার উত্তর হবে মিনামাটা। এইবার দুইয়ের ডি এর বলেছে শুদ্ধ বাক্যটির পাশে ঠিক এবং অশুদ্ধ বাক্যটির পাশে ভুল লেখো। একে বলেছে দুই নদীর মধ্যবর্তী স্থানকে ক্যানিয়ন বলে।
এটা হলো ভুল। 2 বলেছে 1986 সালে ইউক্রেনের চেরনোবিলের পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। এটা ঠিক। 3 লন্ডন হলো বৃহত্তম পুনঃ রপ্তানি বন্দর। এটা হবে ঠিক। এইবার দেখো 3 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 বলেছে মুক্তি বেগ বলতে কি বোঝো? তাহলে উত্তর হবে কোনো বস্তুর বেগ যদি প্রতি সেকেন্ডে 11.2 কিমি হয় তাহলে বস্তুটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণকে কাটিয়ে মহাশূন্যে যেতে পারে। বস্তুর এই বেগকে মুক্তি বেগ বলে। এবার দেখো 3-2 বলেছে নিত্যবহ নদী কাকে বলে? উত্তর হবে যে সকল নদীতে সারা বছর জল থাকে এবং যেগুলি প্রধানত বরফ গলা জলে পুষ্ট তাদের নিত্যবহ নদী বলে, যেমন হলো গঙ্গা। 3 বলেছে মাটি দূষণ বলতে কি বোঝো? উত্তরটি হবে মাটিতে অবাঞ্ছিত বস্তু মেশার ফলে যদি মাটির ভৌত রাসায়নিক গুণাবলী ও উর্বরতা নষ্ট হয় তখন তাকে মাটি দূষণ বলে। 3-4 বলেছে আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝো? উত্তরটি হবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে কল্পিত যে রেখার দ্বারা পৃথিবীর দেশগুলির তারিখ স্থির করা হয় তা হলো আন্তর্জাতিক তারিখ রেখা। 3-5 বলেছে সমচাপ রেখা কাকে বলে? উত্তর দেখো একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর যে সকল অঞ্চলে বায়ুচাপ সমান থাকে সেই অঞ্চলগুলিকে মানচিত্রে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে যে গোলাকার রেখাগুলিকে পাওয়া যায় তাদের সমচাপ রেখা বলে। এরপর 3-6 বলেছে কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় এবং কেন? এর উত্তরটা হবে ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় কারণ ফিনল্যান্ডে প্রায় 35,000-এর মতো ছোট 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 বড় হ্রদ রয়েছে। এরপর দেখো তোমাকে বলেছে 4 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 বলেছে অনুসুর ও অপসুর অবস্থান বলতে কি বোঝো? তোমরা ছবিটিকে ভালো করে দেখো। দেখো 4 জুলাই তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপসুর অবস্থান বলে। আবার 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি। একে পৃথিবীর অনুসুর অবস্থান বলে। 4-2 বলেছে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি কি কি? দেখো উত্তর হবে অক্ষরেখাগুলি হয় পূর্ণ বৃত্তাকার। 2 অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকে। 3 অক্ষরেখাগুলির মধ্যে ব্যবধান সমান হয়। 4 নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরুর দিকে যাওয়া যায় অক্ষরেখাগুলির পরিধি তত কমে। এরপর 4-3 বলেছে জল দূষণের প্রধান উৎস বা কারণগুলি কি কি? দেখো উত্তর হবে 1 শিল্প কলকারখানা থেকে দূষিত বর্জ্য জল সরাসরি নদী বা সমুদ্রে পড়লে জল দূষণ হয়। 2 কৃষিক্ষেত্রে রাসায়নিক সার কীটনাশকের ব্যবহারের জন্য পুকুর জলাশয় ও নদীর জল দূষিত হয়। 3 গৃহস্থালী চিকিৎসা কেন্দ্র বাজার প্রভৃতি থেকে উৎপন্ন বর্জ্য পদার্থ ও নোংরা জল থেকে জল দূষণ হয়। আর 4 দুর্ঘটনাগ্রস্ত জাহাজ অথবা সমুদ্রে অবস্থিত তেলের খনির তেল সমুদ্রে মিশে জল দূষণ ঘটায়। এরপর দেখো পরের প্রশ্ন বলেছে 4-4 মালভূমির বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে উত্তরটা হবে যে 1 মালভূমি অঞ্চলগুলি গড় উচ্চতা হয় সাধারণত 300 মিটারের বেশি। 2 মালভূমির উপরটা সমতল, ঢেউ খেলানো থেকে উঁচু নিচুও হতে পারে। 3 স্থলভাগের বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে
মালভূমি। 4, মালভূমির উপরিভাগ সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ার মতোই ঢালু এবং খাড়া, এই জন্য মালভূমিকে বলা হয় টেবিল ল্যান্ড। এরপর দেখো 4-এর 5-এর প্রশ্ন বলেছে রুর শিল্পাঞ্চলে শিল্পোন্নতির কারণগুলি কি কি। দেখো উত্তর হবে 1, রুর শিল্পাঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান কারণ হলো এখানে প্রাপ্ত উন্নত মানের কয়লা। বেশিরভাগ অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস জাতীয় কয়লা এখানে পাওয়া যায়। 2, এই অঞ্চলে রেল, সড়ক ও জলপথ পরিবহন ব্যবস্থা খুবই উন্নত। 3, ঘনবসতিপূর্ণ হওয়াতে সস্তায় শ্রমিকের যোগান পাওয়া যায়। 4, রাইন ও তার 2 উপনদী রুর ও লিপে নদীর জল শিল্পের অবস্থানে সাহায্য করেছে। এবারে বলেছে 4-এর 6, ইউরোপ মহাদেশের যে কোনো 3 প্রকার অরণ্য সম্পর্কে যা জানো লেখো। তাহলে উত্তর হবে 1, সরলবর্গীয় অরণ্য। এই বনভূমি দেখা যায় সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে ও রাশিয়ার কিছু অংশে। এই বনভূমিতে নরম কাঠের সরলবর্গীয় উদ্ভিদ যেমন পাইন, ফার, লার্চ, বার্চ প্রভৃতি দেখা যায়। 2, নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য। ব্রিটিশ যুক্তরাজ্য, পশ্চিম ফ্রান্স, পশ্চিম জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম এবং নরওয়ের কিছু অংশে এই অরণ্য দেখা যায়। এই অরণ্যে সরলবর্গীয় উদ্ভিদের সঙ্গে শক্ত কাঠের পর্ণমোচী উদ্ভিদ পাশাপাশি জন্মায়, যেমন ওক, ম্যাপল, অল্ডার, উইলো প্রভৃতি। আর 3, ভূমধ্যসাগরীয় অরণ্য। ইউরোপের দক্ষিণে ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস প্রভৃতি দেশে এই অরণ্য দেখা যায়। এখানে জলপাই, ওক, ডমুর, ওক, সিডার প্রভৃতি গাছ দেখা যায়। এই অরণ্যের গাছগুলি বেশ ঝাঁকালো এবং মোটা ও চকচকে পাতাযুক্ত হয়। এবার দেখো বলেছে 5-এর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1 বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। তাহলে দেখো পার্থক্যগুলো। 1, অক্ষরেখাগুলি হলো বৃত্তাকার, কিন্তু দ্রাঘিমা রেখাগুলি হলো অর্ধবৃত্তাকার। 2, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, কিন্তু দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। 3, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরালভাবে বিস্তৃত, কিন্তু দ্রাঘিমা রেখাগুলি সমান্তরালভাবে বিস্তৃত নয়। 4, অক্ষরেখাগুলির পরিধি মেরুর দিকে যত যাওয়া যায় তত কমে, কিন্তু দ্রাঘিমা রেখাগুলির দৈর্ঘ্য সমান হয়। আর 5, 1 ডিগ্রি ব্যবধানে মোট অক্ষরেখার সংখ্যা 179টি, কিন্তু 1 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখার মোট সংখ্যা হলো 361টি। 5-এর 2 বলেছে পর্বত কয় প্রকার ও কি কি, চিত্র সহ ব্যাখ্যা করো। তাহলে তোমরা চিত্রগুলো দেখে নেবে এবং সরল চিত্র আঁকার চেষ্টা করবে। প্রথম প্রকারভেদ হচ্ছে ভঙ্গিল পর্বত। দেখো সমুদ্রের তলদেশে সঞ্চিত পলল রাশি প্রবল চাপের কারণে সৃষ্ট গিরিজনী আলোড়নের ফলে পলল রাশিতে ভাঁজের সৃষ্টি হয়। এই চাপ ক্রমাগত বৃদ্ধি পেলে ভাঁজগুলি উচ্চতায় ক্রমাগত বেড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। এর উদাহরণ হবে হিমালয়, রকি, আল্পস প্রভৃতি। 2 হচ্ছে স্তূপ পর্বত। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল সৃষ্টি হলে সেই ফাটল বরাবর কোনো স্থান বসে যায় এবং কোনো স্থান উপরে উঠে এসে স্তূপ পর্বতগুলির সৃষ্টি করে। এর উদাহরণ হচ্ছে সাতপুরা, বিন্ধ্য প্রভৃতি। 3, আগ্নেয় পর্বত। আগ্নেয়গিরি থেকে ভূগর্ভস্থ লাভা অগ্ন্যুৎপাতের সময় বেরিয়ে আসে এবং তার সঙ্গে ছাই, পাথর আগ্নেয়গিরির চারপাশে জমা হয়ে 3 কোণা শঙ্কুর মতো আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। এর উদাহরণ হবে ভিসুভিয়াস ও ফুজিয়ামা। 4, ক্ষয়জাত পর্বত। যদিও এটা তোমাদের বইয়ে নেই। ক্ষয়জাত পর্বত দেখো এই 3 প্রকার পর্বত অর্থাৎ ভঙ্গিল পর্বত,
স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলির প্রভাবে, যেমন সূর্যালোক, বৃষ্টিপাত, হিমবাহ, বাতাস ইত্যাদি, ধীরে ধীরে ক্ষয় পেয়ে তাদের আকার ও উচ্চতা সংকীর্ণ হয়ে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি হয়। যেমন উদাহরণ হচ্ছে আরাবল্লী পর্বত। এরপর দেখো 5.3 বলেছে নদীর কার্যের ফলে গঠিত যে কোনো 3 প্রকার ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। দেখো, আমরা উচ্চ গতি থেকে একটা ভূমিরূপ নিয়েছি, মধ্যগতি থেকে একটা ভূমিরূপ নিয়েছি এবং নিম্ন গতি থেকে একটা ভূমিরূপ নিয়েছি। উচ্চ গতির ভূমিরূপ হচ্ছে উপত্যকা। নদীর উচ্চ প্রবাহে যখন উপনদীর সংখ্যা কম থাকে তখন নদীখাতে জল ও কম থাকে, ফলে পার্শ্বক্ষয়ের তুলনায় তলদেশ ক্ষয় বেশি হয় বলে ভি আকৃতি যুক্ত নদী উপত্যকার সৃষ্টি হয়। এরপর দেখো 2 হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদী বাঁকের সংখ্যা বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হয়ে যাওয়া অংশটা ঘোড়ার খুঁড়ের মতো দেখতে হয় বলে এটিকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। তোমরা ছবিটা দেখো। আর 3 হচ্ছে বদ্বীপ। নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পদার্থগুলি জমা হয়ে চড়ার সৃষ্টি হয়। নদীর স্রোত তখন ভাগ হয়ে যায়, চড়ার দুপাশে প্রবাহিত হয় এবং এটা দেখতে তখন ত্রিভুজের মতো বা বাংলা অক্ষর মাত্রাহীন বয়ের মতো হয়, তাই এটাকে তখন বদ্বীপ বলে। এরপর দেখো 5.4 বলেছে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি কি কি। তোমরা ছবিতে দেখো এবং এইভাবে খুব সংক্ষেপে লেখার চেষ্টা করবে কারণগুলো। 1 হচ্ছে উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রস্থলে ইউরোপ মহাদেশ অবস্থান করছে, যার ফলস্বরূপ সব মহাদেশের সঙ্গে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যের একটা সুবিধা রয়েছে। 2 হচ্ছে 3 দিক জলভাগ। এই মহাদেশের উত্তরে রয়েছে সুমেরু মহাসাগর, পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে রয়েছে ভূমধ্য সাগর। তাই জন্য জলপথে যোগাযোগ গড়ে ওঠার একটা সুবিধা রয়েছে। 3 সমভাবাপন্ন জলবায়ু। 4 এখানকার কর্মঠ ও পরিশ্রমী অধিবাসী। 5 খনিজ সম্পদের প্রাচুর্যতা। 6 সরলবর্গীয় বনভূমির অবস্থান। 7 মিশ্র কৃষিকাজ এবং 8 হবে মৎস্য চাষ এবং পশুপালনের সুবিধা। এরপর দেখো 5.5 বলেছে পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয় তা চিত্র সহ বর্ণনা করো। তোমরা চিত্রটা ভালো করে বোঝো। দেখো, পোল্ডার ভূমি প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভিতরে জল নিকাশি চক্রখাল থাকে। এরপর এই ঘেরা জলাভূমি পাম্পের সাহায্যে কাদা জল ভরাট করা হয়। জলাভূমির তলদেশে পলি থিতিয়ে যাওয়ার পর উপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর পলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণ মুক্ত করার জন্য। অবশেষে জমিতে কৃষিকাজের উপযুক্ত করে তোলার জন্য সেখানে কয়েক রকমের পশু খাদ্যের যেমন হে, ক্লোভার ইত্যাদি ঘাসের চাষ করা হয়। তারপর সেখানে নানা রকমের কৃষিকাজের জন্য ফসল বপন করা হয়। তাহলে আমরা সমস্ত প্রশ্নের সমাধানগুলি করলাম। এইভাবে পরবর্তী মডেল প্রশ্নের উত্তরগুলি পেতে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে পরের ভিডিও সবার আগে পেতে পারো। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।